আর্চিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর্চিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের 5 মাস পর অবশেষে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু সাজা ঘোষণা হলো বিরল থেকে বিরলতম ঘটনা নয়, এমনই কিন্তু দাবি করেছেন বিচারক অনির্বাণ দাস। কারণ সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে তার উপর ভিত্তি করেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন তিনি, এবং তার সাজা ফাঁসি নয়, ফাঁসি রদ হয়ে গেছে, ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড। অর্থাৎ সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা দরকার, কারণ তিনি সব জানেন এই ঘটনায় আসলে কি ঘটেছে, এবং একাধিক তথ্য প্রমাণ নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তার মধ্যেই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার সাক্ষ্য গ্রহণের সময় আরজি করে এক হাউস স্টাফ তিনি কি বলেছিলেন। দুদিন আগেও আরজি করে তরুণী চিকিৎসক অভয়ার উপর আক্রমণ হয়েছিল, মত্ত অবস্থায় ঢুকে পড়েছিলেন একজন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি, বিস্ফোরক তথ্য কিন্তু এবার সামনে এলো। এবার যে দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্যে। অর্থাৎ এই আর্চিকর ঘটনার পিছনে যে বৃহত্তর ষড়যন্ত্র, বিরাট চক্রান্তের গন্ধ পাচ্ছেন। বিভিন্ন মহল থেকে যখন দাবি উঠছে চক্রান্ত করে খুন করা হয়েছে, যখন দাবি উঠছে ঠিক সেই মুহূর্তে এবার চমকে ওঠার মতো তথ্য। কারণ খুন বা ধর্ষণের দুদিন আগে কি ঘটেছিল তরুণী চিকিৎসকের সাথে, তিলোত্তমার সাথে আরজিকর হাসপাতালে, একেবারে কেঁচো খুঁড়তে কেউটে যে বিস্ফোরক দাবি সামনে এলো তাতেই কিন্তু তোলপাড়। সেদিনই কি তরুণী চিকিৎসককে খুনের চক্রান্ত করা হয়েছিল, সেদিনই কি টার্গেট করা হয়েছিল তরুণী চিকিৎসককে সরিয়ে দেওয়ার জন্য। কারণ আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সাথে আরজি করে দুর্নীতিকাণ্ডের পর্দাভাস হয়েছে। দুর্নীতির মহানায়ক সন্দীপ ঘোষ তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে, এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে। কারণ তথ্যপ্রমাণ লোপাটের দায়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। কাকে বাঁচানোর চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ, এই প্রশ্নটা উঠে গেছে। সঞ্জয় রায় যখন রাজ্য পুলিশের আধিকারিকদের দিকে আঙুল তুলে দিচ্ছেন, তারা যা বলেছেন, আইপিএসরা যা বলেছেন, আমি তাদের কথা মতো কাজ করেছি, তারা ভয় দেখিয়েছেন, মারধর করেছেন, এমন একাধিক বিস্ফোরক দাবি করেছেন বিচারকের সামনে, তাতেই কিন্তু রীতিমতো ঘুরে গেছে খেলা। আর তার মাঝেই এবার একেবারে বিস্ফোরক তথ্য। রহস্যময় ওরা কারা, দুদিন আগে যারা তিলোত্তমার ঘরে ঢুকে তার উপর আক্রমণের চেষ্টা করে, ওরা কারা, অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর দাবি। ঘটনার দিন দুয়েক আগের কথা। আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমেই রাতে বিশ্রাম নিচ্ছিলেন সেই তরুণী চিকিৎসক। অভিযোগ সেদিন মত্ত অবস্থায় সেখানে কেউ ঢুকে পড়েছিল। পরে মামলা চলাকালীন বিষয়টি সামনে আনেন গোলাম আজম নামে এক হাউস স্টাফ। তার বয়ান থেকেই জানা যায় সে রাতে প্রতিবাদ করে কোনো মতে রক্ষা পেয়েছিলেন তরুণী, কিন্তু তিনি বিষয়টি চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে জানালেও কে সেই রাতে মত্ত অবস্থায় ঘরে ঢুকেছিল তা নিয়ে কোনো তদন্ত হয়নি। 8ই আগস্ট রাতে ধর্ষণ ও খুনের শিকার হন তরুণী। গোলামের সাক্ষ্য থেকেই জানা যায় 8 তারিখও চেস্ট মেডিসিন বিভাগে একই রকম রহস্যজনক ব্যক্তির উপস্থিতি ছিল। আদালতের রায়ে প্রতিলিপিতে দেখা যাচ্ছে গোলাম আদালতে দাঁড়িয়ে বলেছেন সে রাতে প্রসিডিওর রুমের বেঞ্চে কেউ শুয়েছিলেন। গোলাম বিষয়টি জানান তরুণীকে। বাইরের লোক এভাবে ঢুকে এসেছে দেখে তরুণী এক মহিলা গ্রুপ ডি কর্মীকে বলেন, সংক্রমণের ঝুঁকি রয়েছে, ওই ব্যক্তিকে চলে যেতে বলুন। কিন্তু কে সেই ব্যক্তি, সেই রাতে হাসপাতালের ভিতরে তিনি কেন ছিলেন তার উত্তর নেই। তদন্তকারীরাও বিষয়টি দেখছেন বলে উল্লেখ নেই রায়ের প্রতিলিপিতে। সেই রাতে তরুণীর সঙ্গে খাবার খেয়েছিলেন গোলাম, অর্ক সেন, সৌমিত্র রায়, শুভদীপ সিংহ মহাপাত্র নামে 4 চিকিৎসক পড়ুয়া। রায়ের প্রতিলিপি অনুযায়ী গোলাম দাবি করেছেন সপ্তাহে 2 বার হাসপাতালে রাতের ডিউটি থেকে তার থাকে। ঘটনার রাতে 9টা নাগাদ কাজে যোগ দেন তিনি। রাত 11:10 তাকে ফোন করেন প্রথম বর্ষের পিজিটি অর্ক সেন। কাজে ব্যস্ত রয়েছেন বলে তাকে জানান গোলাম। 10 মিনিটের মাথায় ফের তাকে ফোন করেন অর্ক। খাবারের প্যাকেট এসে গেছে জানিয়ে 4 তলার চেস্ট মেডিসিন বিভাগে চলে আসতে বলা হয় তাকে। গোলাম দাবি করেন সেই রাতে তরুণী নিজে খাবার অর্ডার করেছিলেন একটি অ্যাপ নির্ভর সংস্থা থেকে। অর্কর ফোন পেয়ে একটি জলের বোতল কিনে রাত 11:40 নাগাদ তিনি উপরে যান। এমনিতে স্লিপ রুমে রাতের খাবার দেওয়া হয়, সেই মতো স্লিপ রুমে গেলে সামনে কাউকেই দেখতে পাননি গোলাম। এরপরে সেমিনার রুমে
খুঁজতে গিয়ে তিনি দেখেন সেখানে তরুণীর সঙ্গী অর্ক এবং সৌমিত্র হাজির হয়েছেন। তরুণীর অনুরোধেই ফোন করে শুভদীপকে সেখানে গোলাম ডেকে নেন বলে দাবি। গোলাম জানিয়েছেন সেমিনার রুমের ডায়াসের উপরে চেয়ার টেবিল পেতে খাবার খেয়েছিলেন তারা। 12:45 নাগাদ তাদের খাওয়া শেষ হয়েছিল। তার আগে তাকে ফোনেই তারা অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখেছেন। 1:05 পর্যন্ত সেমিনার রুমেই গল্প করেন এবং রাত 1:30 নাগাদ ওয়ার্ডে ফিরে যান গোলাম। সে রাতে এক রোগীর অবস্থার অবনতি হয় গোলাম ফোন করেন অর্ককে। রোগীর আর্টারিয়াল ব্লাড গ্যাস বা এবিজি পরীক্ষা করানোর নির্দেশ দেন অর্ক। রাত 2:40 নাগাদ অর্ক ওই পরীক্ষা করাতে ফের 4তলায় যান। 2:50 অর্ককে রিপোর্ট দেখাতে গোলাম সেমিনার রুমে যান বলে দাবি করেছেন তিনি। গোলাম আদালতে বলেছেন সেমিনার রুমের দরজা ভেজানো ছিল। সেখানে অর্কর নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেননি। দরজার কাছে দাঁড়িয়ে তিনি দেখেছেন সেমিনার রুমের ডায়াসের উপর ম্যাট্রেস পেতে তরুণী ঘুমাচ্ছিলেন। কিন্তু সেমিনার রুমের দরজা থেকে ডায়াসের যা দূরত্ব তাতে সেখানে দাঁড়িয়ে কেউ ঘুমাচ্ছেন কি না সেটা দেখা সম্ভব নয়। সেই প্রশ্ন কিন্তু আদালতে উঠে গেছে। গোলাম জানিয়েছেন স্লিপ রুমে গিয়ে তিনি অর্কর খোঁজ পান। স্লিপ রুমে সেই সময় অর্কর সঙ্গে সৌমিত্রও ছিলেন বলে গোলামের দাবি। অর্ক রিপোর্ট দেখে রোগীকে ছুটি দিয়ে বহির্বিভাগে দেখাতে বলার পরামর্শ দেন। এরপরে রাত 3:30 নাগাদ গোলাম ওয়ার্ড থেকে বেরিয়ে হোস্টেলে চলে যান এবং সেখানে বিশ্রাম নিয়ে পরের দিন অর্থাৎ 9ই আগস্ট সকালে হাসপাতাল ছাড়েন বলে দাবি করেছেন তিনি। ওই দিনই বেলার দিকে ফোনে তিনি জানতে পারেন আরজিকরের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। সাক্ষ্য দেওয়ার সময় অর্ক দাবি করেন ওই রাতে 11:15 আগেই খাবার চলে আসে। রাত 1:15 পর্যন্ত তাদের খাওয়া চলে। এরপর তিনি স্লিপ রুমে একজন রোগীকে দেখার জন্য চলে গিয়েছিলেন। রাত 2:15 নাগাদ তিনি ফের সেমিনার রুমে গিয়েছিলেন বলে অর্ক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সেই সময় তিনি নিজের ফেলে আসা ব্যাগ সেখান থেকে আনতে গিয়েছিলেন বলে দাবি তার। ব্যাগ নিয়ে ফিরে তিনি সৌমিত্রকে ফোন করে ডেকে নেন এবং দুজনেই স্লিপ রুমে কাটান বলে দাবি করেছেন। অর্কর দাবি সকাল 9টা বেজে গেলেও তরুণী ডিউটিতে যোগ দিতে আসছেন না দেখে সৌমিত্র তাকে জানান তরুণীকে ফোনে পাওয়া যাচ্ছে না। অর্ক নিজেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন এবং না পেয়ে একাই সেমিনার রুমে দেখতে যান বলে দাবি করেছেন তিনি। সেই সময় তরুণী রক্তাক্ত অর্ধনগ্ন মৃত দেহ দেখে নার্সিং স্টেশনে ছুটে এসে তিনি বাকিদের জানান। অর্ক দাবি করেছেন সেই রাতে যখন তিনি সেমিনার রুমে যান তরুণী লাল রঙের কম্বল জড়িয়ে ঘুমুচ্ছিলেন। কপালের উপরে মাথার কাছেই রাখা ছিল তার হাত। আদালতে কথা ওঠে অর্কর ব্যাগ আনতে যাওয়ার তথ্য খতিয়ে দেখা প্রয়োজন, কারণ তিনি প্রথম মৃতদেহ দেখে এসে সবাইকে জানিয়েছিলেন। প্রশ্ন ওঠে আগস্ট মাসের গরমে তরুণী কেন কম্বল জড়িয়ে ঘুমাবেন। প্রশ্ন ওঠে গোলাম এবং অর্কর দেওয়া ঘটনা প্রবাহের সময় সারণী তো মিলছে না। অর্ডার করা খাবার যিনি পৌঁছে দিয়ে গিয়েছিলেন তিনি কে? কেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হলো না? কেন খাবারের প্যাকেটই বা পাওয়া গেল না? আদালতে এ প্রশ্ন উঠেছে। যে 4 জন চিকিৎসক পড়ুয়া সেই রাতে ঘটনাস্থলে ছিলেন তাদের সবার কেন সাক্ষ্য গ্রহণ করা হলো না? রায়ের প্রতিলিপিতে বিচারক লিখেছেন এটা ধর্ষণ খুনের ঘটনা। কিছু খাইয়ে অচৈতন্য করার বা খাবার খাওয়া সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ এই মামলায় উঠে আসেনি। অর্থাৎ আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদনে যা দাবি করা হলো, রায়ের কপিতে যেগুলি উল্লেখ করা হয়েছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। 2 দিন আগেও নাকি তরুণীর উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু কে বা কারা করেছিল সেটা কিন্তু প্রমাণ বা কোনো তদন্ত হয়নি। সেই দিনও মত্ত অবস্থায় সেখানে কেউ ঢুকে পড়েছিল। পরে গোলাম আলম এক হাউস স্টাফ তিনি সেটা জানান এবং তার বয়ান থেকেই জানা গেছে সে রাতে প্রতিবাদ করায় কোনো মতে রক্ষা পেয়েছিলেন তরুণী। তা না হলে সেদিনই কি তাকে টার্গেট করা হয়েছিল এবং বাইরে থেকে কেউ একজন এসে বেঞ্চে শুয়েছিল, তাকেও কিন্তু বাইরে বের করে দেওয়া হয়। সে কে, কেন বাইরে থেকে ঢুকলো, এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে। প্রশ্ন কিন্তু অনেক। এই রহস্যময় ব্যক্তিরা কারা সেই প্রশ্নের উত্তর কিন্তু নেই, সেই নিয়ে কোনো তদন্তও কিন্তু হয়নি। বন্ধুরা আপনারা কি বলবেন এই আরজিকর কাণ্ড, এর পিছনে কি রয়েছে বিরাট ষড়যন্ত্র, বিরাট চক্রান্ত করেই কি খুন করা হলো তরুণী চিকিৎসককে? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। সঞ্জয় রায় কিন্তু সব জানে, তিনি কি ফাঁস করবেন মেন মাতাদের নাম, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।